প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা আরিফ হোসেন আপেল। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো। একজন অভিনেতা হিসেবে তো এই সময়টা ভীষণ রকম ব্যস্ত থাকার কথা, কারণ সামনে ঈদ আসছে। কি কি ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছেন? আগে যেমন ঈদে খুব ব্যস্ততা থাকতো, যে টেলিভিশনে বিভিন্ন চ্যানেলের কাজগুলো থাকতো, সেই কাজগুলো করা হতো। কিন্তু এইবারে ঈদটা আমাদের বা আমার নিজের জন্য একটু ব্যতিক্রম, যে ঈদে আমার জীবনে প্রথম কোনো মঞ্চনাটক আসছে আমার অভিনয় করা। চমৎকার। আরণ্যকের একটি নাটক আসছে, একেবারে নতুন নাটক। হ্যাঁ, প্রথম প্রদর্শনী হবে ঈদের দিন। বাহ, চমৎকার। তো এটা নিয়ে খুব এক্সাইটেড। খুবই এক্সাইটেড, মানে একদম নতুন ধরনের অভিজ্ঞতা, নতুন ধরনের চেষ্টা বলবো। চেষ্টা এই কারণে যে মামুন ভাই এই নাটকটা লিখেছেন, মামুনুর রশিদ, শ্রদ্ধেয় মামুনুর রশিদের রচনা নির্দেশনা। ওনার মনে হয়েছে যে আমাদের ইয়াং জেনারেশন লেখাপড়াটা একটু কম, আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করি কম, বা গভীরে যাওয়ার চেষ্টা করি না। সেখান থেকে একটু শিক্ষণীয় বিষয়টা, যেটা আমরা হিস্ট্রিক্যালি অনেক কিছু জানি না, এই নাটকের মাধ্যমেও যদি আমরা এই প্রজন্মকে জানাতে পারি, সাথে একটা দায়বদ্ধতা থাকেই। আরণ্যক তো সবসময় একটা দায়বদ্ধতা থেকে নাটক করে, যে নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার। সেখান থেকে যে আমাদের একটা ভাবনা, যে আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের অর্থ, আমাদের দেশের মেধা, আমাদের দেশের এই যে সম্পদগুলো, এগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে, লুট হয়ে যাচ্ছে, বিদেশিরা লুট করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক ধরনের এই ভাবনা থেকে নাটকটা আসছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নাটকটি সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে জানতে চাইবো যে এই যে ঈদে নতুন নাটক বা নতুন প্রদর্শনী নিয়ে আসা বা নতুন প্রযোজনা নিয়ে আসার যে পরিকল্পনা আরণ্যক করলো, এটা মূলত কোন ভাবনার জায়গা থেকে করা? এটা দেখেন যে আমরা ঈদে সবাই কিন্তু ব্যক্তিগতভাবে একটা নতুন জামা কিনি, বা ঈদে বিনোদন কেন্দ্রগুলিতে, সিনেমা হলগুলিতে নতুন সিনেমা রিলিজ পায়, বা চ্যানেলগুলি নতুন নাটক অন এয়ার করে, বা ওটিটিতেও হয়। তা আমাদের অনেক দিনের ভাবনা ছিল যে আমাদের যারা আমরা মঞ্চে অভিনয় করি, মঞ্চে কাজ করি, এবং মঞ্চের যারা দর্শক আছে, তারা ঈদে তাদের বিনোদনটা কোথায় উপভোগ করবে, বিনোদনটা কোথায় পাবে। সেখান থেকে আমাদের অনেক দিনের ভাবনা ছিল, অনেক দিনের ভাবনা ছিল। আমি আরণ্যকে আছি 2000 সাল থেকে, 24 বছর। তা এই আমি আরণ্যকে আসার পর থেকে মামুন ভাইয়ের কাছে শুনেছি বিভিন্ন সময় যে উনি চান যে ঈদের নাটক হোক, ঈদের নাটক হোক, কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি। কিন্তু কিছুদিন আগে 17 বা 18 সালে হয়তো, বা আমার এক্স্যাক্টলি মনে আসছে না, সৈয়দ জামিল হোসেন, উনি শিল্পকলা যৌথ প্রযোজনার একটা নাটক করেছিলেন, রিজওয়ান। হ্যাঁ, উনি এক ধরনের শুরু করেছেন ঠিকই, কিন্তু আমরা একদম গ্রুপ থিয়েটার থেকে বা কোনো একটা নাটকের দল এককভাবে এই প্রথমে আমরা করছি। ঈদের দিন থেকে আমরা অবশ্য দুটো উৎসব ধরার চেষ্টা করছি। ঈদের শুরু, পহেলা বৈশাখ। হ্যাঁ, দুটো উৎসব, পহেলা বৈশাখের শেষ। আচ্ছা, ঈদের দিন থেকে মঞ্চায়ন শুরু হবে একটি নাটকের, এবং সেটা শেষ প্রদর্শনী বা পঞ্চম প্রদর্শনী হবে হচ্ছে ঈদ যদি 10 তারিখ হয় তাহলে পঞ্চম প্রদর্শনী হবে পয়লা বৈশাখ, আর ঈদ যদি 11 তারিখে হয় তাহলে পয়লা বৈশাখে চতুর্থ প্রদর্শনী হবে। আচ্ছা, বাহ, চমৎকার। তো কি আশা করছেন ঈদের সময় দর্শকদের আসলে কতখানি সমাগম থাকবে? আমি তো ঢাকাতেই থাকি, আমি দেখি যে ঢাকায় যারা থাকে তারা বিনোদনের একটু জায়গা খোঁজে, কিন্তু একদম একদম, আর মঞ্চে কিন্তু দর্শক আসে। হ্যাঁ, একেবারে আসে না, তারা মঞ্চে দর্শক আসে, তারা ভালো নাটক দেখতেও চায়। এবং আমার আবার নাম্বারটা দেয়া, মোবাইল নাম্বারটা দেয়া এই নাটকের বুকিং এবং তথ্য জানার জন্য, টিকিট বুকিং। আমি প্রচুর ফোন পাচ্ছি, রেসপন্স অনেক ভালো, প্রচুর। আমার ধারণা যে যারা মানে অ্যাডভান্স বুকিং দিবেন না, তারা হয়তো বা কাউন্টারে টিকিট নাও পেতে পারেন, এবং সেই সময়টাতে ছুটি থাকবে, ছুটি থাকবে, রাস্তাঘাট ফাঁকা। হ্যাঁ, এবার একটু নাটকটা সম্পর্কে জানি, যে শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশিদের রচনা এবং নির্দেশনায় যে নাটকটি কোম্পানি, নতুন নাটক আপনাদের আরণ্যকের, ঈদ উপলক্ষে আপনারা নিয়ে আসছেন, নাটকটির মূল বক্তব্যটা কি? নাটকটা শুরুটা হচ্ছে লর্ড ক্লাইভ থেকে। লর্ড ক্লাইভ ও মানে অ্যাকচুয়ালি একজন কয়েদি ছিল, সিচকে মাস্তান ছিল। এইটা ব্যক্তিগতভাবে আমার নিজেরও জানা ছিল না। হ্যাঁ, এই নাটক করতে এসে জানা।
তাকে কিন্তু পানিশমেন্ট দেওয়ার জন্য ভারতবর্ষে পাঠানো হয়। জি। ভারতবর্ষে আসার পর তাকে নানান কাজে নিয়োজিত করার চেষ্টা করা, সে করবে না, একটু গোয়ার টাইপের লোক ছিল আর কি সে। আচ্ছা। এবং খুব এলোমেলো জীবনযাপন করত। হ্যাঁ। তা ও বলল যে আমি সেনাবাহিনীতে কাজ করব। তাকে ওকে সৈনিকদের সাথে রাখা হইলো এবং সে তার পারফরমেন্স দিয়ে, যেহেতু একরোখা ছিল, পারফরমেন্স দিয়ে সে আস্তে আস্তে কর্নেল হয়ে গেল। তখন ভারতবর্ষে সিরাজ হচ্ছেন নবাব। আচ্ছা। ভারতবর্ষে সম্পদের কোনো অভাব নাই, কিন্তু সংকটটা ছিল ষড়যন্ত্রের সংকট। যে মির্জাফর, ঘোষেটি বেগম এবং তখন যে একজন খুব প্রভাবশালী ব্যবসায়ী জগৎ শেঠ, এরা মিলে ষড়যন্ত্র করে মির্জাফরকে সহযোগিতা করে এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। এই যে গল্পটা, এটা আমরা অনেকেই জানি, কিন্তু ক্লাইভের বরফাটা যেমন ব্যক্তিগত আমার জানা ছিল না। যাই হোক, এরকম কিছু কিছু জিনিস আমরা আবার জানি না, যেমন সিরাজের কেন পতন হইল। আচ্ছা। এটা নাট্যকার মামুন রশিদ উনি ওনার মতো করে এক ধরনের ব্যাখ্যা এবং ইতিহাস সমৃদ্ধ ব্যাখ্যা, অবশ্যই ইতিহাস সমৃদ্ধ ব্যাখ্যা, সেটা দেওয়ার চেষ্টা করেছেন নাটকের মাধ্যমে। কিন্তু মজাটা হলো মামুন ভাই যেখানে ধরেছেন যে ওই যে সময় থেকে শুরু হয়েছে যে বাংলার সম্পদ লুট হওয়া, এখন কিন্তু হচ্ছে। আচ্ছা। এবং যেমন ধরেন যে আমরা একটা জায়গা দেখিয়েছি যে নাটকের শেষ দৃশ্যে, এটা অবশ্য বলতে চাচ্ছিলাম না যে, আচ্ছা আমি না বলি, দর্শক আসুক, যে আমরা এখনো কিন্তু ওই ধারাবাহিকতার মধ্যে আমাদের দেশটা সর্বশান্ত হচ্ছে, এটা আমরা দেখানোর চেষ্টা করেছি একটা জায়গায়। আচ্ছা, আমরা সেই জায়গা থেকেই বর্তমান সময়ের জন্য, বর্তমান সময়টাকে ধরে প্রাসঙ্গিক করে নাটকটা উপস্থাপন করা। আচ্ছা। এখানে বেশিরভাগ চরিত্রই হচ্ছে হিস্ট্রিক্যাল ক্যারেক্টার, ঐতিহাসিক চরিত্র, কিন্তু আমার চরিত্রটা হচ্ছে একটু ব্যতিক্রম। আচ্ছা। এটা কাল্পনিক চরিত্র। কিরকম সেটা? হিস্ট্রিতে এই চরিত্রটা পাওয়া যায় না। আমার চরিত্রের নাম দৌলত খা। দৌলত খা সাধারণত সিরাজের সাথে সাথে থাকে, নবাবের সাথে সাথে থাকে এবং নবাবের ফরমাইশগুলি সে পালন করার চেষ্টা করে, কিন্তু সিরাজ তাকে দেখে না। হ্যাঁ, আমি জানি না মামুন ভাই আসলে আমার সাথে একমত হবেন কিনা। আমার ধারণা, এটা আমার একেবারে ব্যক্তিগত, আমি মামুন ভাইয়ের সাথে কখনো কথা বলিনি, আমার ধরনের চরিত্র মামুন রশিদের চরিত্র। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আচ্ছা। যে উনি নাটক লিখতে গিয়ে, ভাবনার জায়গা থেকে উনি নাটকটা লিখতে গিয়ে ওনার মনে হয়েছে যে আসলে সিরাজকে যদি এই উপদেশটা তখন দেয়া যেত, ওই উপদেশটা তখন দেয়া যেত, এই কথাটা বলা যেত, হ্যাঁ, ওই ধরনের একটা কাল্পনিক চরিত্র আমাকে দিয়ে করিয়েছে। এবং এই লোকটা সিরাজকে গান শোনায়, গজল শোনায়, এবং সিরাজ তো খুব রুচিশীল মানুষ ছিলেন। তিনি ফার্সি গজল শুনতেন, এবং ফার্সি গজল সেই 200 বছর আগে কোথায় পাবো আমরা। তো এটা সার্চ করতে করতে সেই পারস্য যুগের একটা ফোক গানকে আশ্রয় করে আমরা একটা গান এখানে রাখার চেষ্টা করেছি। এই চরিত্রটা কি আপনার জায়গা থেকে চ্যালেঞ্জিং ছিল? ডেফিনেটলি চ্যালেঞ্জিং। আমি দেখি নেই, আমাকে যদি এখন বঙ্গবন্ধু চরিত্র করতে দেয়া হয় বা ইয়াহিয়া খানের চরিত্র করতে দেয়া হয়, আমি তো দেখেছি। হ্যাঁ, মানে একটা রেফারেন্স ধরে কাজ করা যায়। আমার এনটিভিতে খুব পছন্দের একটা কাজ ছিল কৃষ্ণ গহ্বর, মনির চৌধুরীর জীবনের উপর একটা ক্যারেক্টার। আমি মনির চৌধুরীর একটা করেছিলাম, এবং আসিফ মনির উনি আমাকে রেডিওতে অনেক বছর পর, প্রায় 20 বছর পর দেখে আমাকে বলছিলেন যে আপনি বাবারকে চরিত্র করেছিলেন না। আচ্ছা। হ্যাঁ, এবং আমি যতদূর জানি প্রায় 43টা ছবি রিজেক্ট করার পর 44তম ছবিটা ছিল আমার। আচ্ছা। হ্যাঁ, যে মনির স্যারের সাথে ফেস বা কাছাকাছি একটু যাওয়া। তা সেই জায়গা থেকে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং। এবং গান, আমি গানের মানুষ না, সেখানে গান তোলা এবং ফার্সি গান তোলা এবং সেটা আবার উচ্চারণ ঠিক রাখা, সেটা মানে বুঝে সুরটার ভিতরে ইমোশন ঢেলে দেয়া। এবং এই গান তুলতে গিয়ে আমার অফিসে একটু ঝামেলা হয়েছিল, যে তাদের একটা পিকনিক ছিল, আবার সেদিন মামুন ভাই দোহাসি এনেছিলেন ফার্সি ভাষা বোঝানোর জন্য, আমি পিকনিকটা মিস করলাম, এই ধরনের আর কি। কিন্তু অবশ্যই খুব চ্যালেঞ্জিং, এবং আমার ধারণা নাটকটা দর্শক এনজয় করবে।
আচ্ছা, নাটকটা আপনি দর্শক গানের কথা বলছিলেন এবং ফার্সি ভাষার গান, আপনাকে কিন্তু নিশ্চয়ই ফার্সি ভাষাটা রপ্ত করতে হয়েছে বা বুঝতে হয়েছে গানের মানেটা। আমার ভীষণ দুটো লাইন শুনতে ইচ্ছে করছে আপনার কাছে, যদি শোনাতেন। বাজাম তঙ্গে গুরুবে ইয়ে খুদাও দিলম তঙ্গে बिहार जो है बरामन ओसुमान हमिन रहेंगे ए ओसुमान खबूद मखमान सबुद हरदम के दिलों जो तुमी बलाओ न सवाद रहे के दम ए आसुमान खबूद मखमान सबुद हरदम के दिलों जो तुमी बलाओ न सवाद रहे के दम। যদি অর্থটা আমি বুঝিনি, কিন্তু রিদমটা খুব সুন্দর। সুন্দর, অর্থটা খুব সুন্দর। যে আজ পুকুর ঘাটে যে চাঁদ ডুবে গেল, প্রতিদিন সেই ঘাটেই চাঁদটা ডুবে যায়। এই পুকুর ঘাটে আমি আমার প্রিয়াকে হারিয়েছি, আজও আমি খুঁজে বেড়াই প্রিয়াকে, প্রিয়া তুমি কোথায়। বাহ, চমৎকার, বেশ সুন্দর। এখানে আপনি ছাড়া আর কে কে অভিনয় করছেন? এখানে ক্লাইভে একটা ছেলে, নতুন ছেলে না, অনেকদিন হলো, কিন্তু এত বড় চরিত্রে নতুন এবং অসাধারণ অভিনয় করেছে। আচ্ছা, শাহরান একটা ছেলে, খুবই ভালো অভিনয় করেছে। আর বাকি চরিত্রগুলি তো ঐতিহাসিক চরিত্র, যেমন নবাবের চরিত্রে সাজ্জাদ সাজু নিয়মিত মিডিয়াতে কাজ করে। শিমুল, মির্জাফরের ক্যারেক্টার করেছে সুজাত শিমুল। মামুন ভাই একটা বিশেষ চরিত্র অভিনয় করেছেন। তারপরে ওয়ালিয়া চৌধুরী রুবলি আছেন, উনি একটা কাল্পনিক চরিত্র অভিনয় করছেন। উনি আমার সাথে ফার্সি গান গায়। উনি নবাবকে ভালোবাসে, কিন্তু ততদিনে নবাব হেরেমখানা যাওয়া বাদ দিয়ে দেয়। আচ্ছা, ওই জায়গার একটা চরিত্র রুবলি চৌধুরী করছে। একটা মেয়ে আছে বাইজি, যে ইংরেজদের জেরাতে থাকে, কিন্তু তার প্রচন্ড দেশপ্রেম। আচ্ছা, দেশপ্রেমটা আবার সে বোঝায়। ইংরেজরা যখন চলে যায়, যুদ্ধে জয় লাভ করে, ইংরেজরা যখন দখল করে, তখন ওই ইংরেজদের ত্যাগ, মানে সঙ্গ ত্যাগ করে, ইংরেজদের সাথে থাকে না। এরকম নানানভাবে নানান চরিত্রের জায়গা থেকে এই মানে একটু মামুন ভাই আবার বলেন যে আমি হিউম্যান ড্রামা করতে চাই, হিস্ট্রিক্যাল ড্রামা না, জি, হিস্ট্রি বেস বাট হিউম্যান ড্রামা। মানে ব্যক্তি সিরাজ কেমন ছিলেন, জি, ব্যক্তি সিরাজের ব্যক্তিত্বর জায়গাটা, মানে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, লাইটিং এবং কস্টিউম কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে। সুতরাং এই যেহেতু ইতিহাস ভিত্তিক, কিন্তু আবার আপনি বলছেন যে একটি মানুষের ভেতরের যে বিষয়গুলো, সেগুলোর যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে কস্টিউমের জায়গাটা আসলে কিভাবে করা হয়েছে? কস্টিউমটাও আমরা করেছি হিউম্যান পার্সপেক্টিভ থেকে। যে আমরা যেমন নবাব সিরাজউদ্দৌলার ফিল্ম দেখি বা যাত্রা দেখি, ওই ধরনের এক ধরনের কস্টিউমকে দেখি, কিন্তু সিরাজ ব্যক্তিগতভাবে কি পড়তেন, মির্জাফর ব্যক্তিগতভাবে কি পড়তেন, ওই দুইটার কাছাকাছি একটা জায়গা, আমরা মাঝখানে একটা কল্পনা নিয়ে যেতে চাই মানুষকে। এবং মানুষের ভিতরে একটা মানে আমরা সিরাজ অপরিণত বয়সে সিরাজ হওয়ার কারণে তার যে ভুল ভ্রান্তিগুলি হয়েছে, ওটা দেখে মানুষ যাতে এই পরিণত বয়সে এসে ভুল ভ্রান্তিগুলো না করে, মানুষ যাতে দেশটাকে আসলেই ভালোবাসে, মানুষ দেশের অর্থ যাতে দেশেই রাখে, দেশটাকে যাতে আরো সুন্দর করা যায়, এই ধরনের নানান ভাবনা থেকে নাটকটা করা। তো কস্টিউম, লাইট, সেট সবকিছু আমরা ওটার একটা ছায়া বা ওটার একটা ছাপ রাখার চেষ্টা করছি। নট অনলি দ্যাট, মিউজিকটা এমন করার চেষ্টা করেছি যে মানে এটা যাতে মানুষের ইমোশনটাকে আঘাত করে, ইমোশনটাকে নিয়ে মানে ইমোশনে আশ্রয় নেয়, এটার উপর বেস করে যে মানুষ মানে মানুষের ইমোশনটাকে যেন ট্রিগার করে, এবং মানে মানে মিউজিকের উপর বেস করে যাতে মানুষ এটাকে ভেসে যেতে পারে। নাটকটি নিয়ে কতদিন কাজ করছেন বা রিহার্সাল করা হচ্ছে কতদিন? এটাও আরেকটা চ্যালেঞ্জ যে আমরা আসলে এই নাটকটা করতে চেয়েছিলাম মামুনের জন্মদিনে, জি, নানান কারণে আমরা করতে পারিনি। মামুন ভাই তখন অসুস্থ ছিলেন যথেষ্ট। তারপরে আমাদের মনে হলো যে আমরা তাহলে ঈদে করি। তা খুব মিলে আমরা মাত্র 3 মাস সময় পেলাম। আচ্ছা, মাত্র 3 মাস। আমরা একটা নাটক আসলে 7-8 মাস ধরে করি, এই মাত্র এই নাটকটা মোটে সময় পেয়েছেন মাত্র 3 মাস। মোটে 3 মাস। সেই 3 মাসে এরকম ধরনের এত গুরুত্বপূর্ণ একটি চরিত্র ধারণ করে সেটাকে প্লে করা নিঃসন্দেহে অনেক বড় একটি বিষয়। আচ্ছা, এবার একটু অন্যান্য কাজের প্রসঙ্গে আসি। এই নাটকের পাশাপাশি তো অন্যান্য নাটকগুলো এখন চলছে আরণ্যকের। চলতি প্রযোজনা কোনগুলো? রারাং চলতি প্রযোজনা। আরেকটা নাটকের কথা আমি বলবো, বিশেষ করে কয় ফেসবুক, এটাও মামুন ভাইয়ের
লেখা নির্দেশনা। মামুনার এর আগের জন্মদিনে, মামুনার জন্মদিন তো 4 বছর পর পর হয়, গত জন্মদিনে আমরা এটা করেছিলাম। আচ্ছা, এই নাটকটা যেখানে যেখানে আমরা করেছি এত ইমোশনাল একটা ড্রামা, একটা নাটক। আমরা মঞ্চ নাটক বলতে কিন্তু বুঝি কিছু কোরিওগ্রাফ, কিছু মিউজিক্যাল থাকবে, অনেক ধরনের মানে আলাদা কিছু থাকে, কিন্তু কয় ফেসবুক নাটকটা একেবারেই ব্যক্তিগত, মানুষের ব্যক্তিগত ভাবনা, ভালো লাগা, খারাপ লাগা, ওই জায়গা থেকে নাটকটা। আমরা বলি না যে ডিজিটাল লাইফ, জি, আমরা বলছি স্পর্শহীন জীবন। জি, ডিজিটাল লাইফের বাংলা দিয়েছি আমরা স্পর্শহীন জীবন। মানে মা ছেলেকে স্পর্শ করছে না, ছেলে মাকে স্পর্শ করছে না। আমরা যেমন আগে রেজাল্ট হইলে দৌড়ে যে মাকে জড়িয়ে ধরতাম, আম্মা আমি আজকে এইবার ভালো করছি বা বেশি ভালো করতে পারি নাই, মা যেমন থুতনিতে হাত দিয়ে একটা নলা খাওয়াই দিত, এই যে স্পর্শ। এখন মানুষ কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, এটা এক ধরনের কালচার, ওকে। কিন্তু আমরা চাচ্ছি যে স্পর্শহীনতার কারণে কত কত সমস্যা তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। হ্যাঁ, মানুষের প্রেম টিকছে না, সংসার টিকছে না। আচ্ছা, ছেলে মেয়েগুলি বখাটে হয়ে যাচ্ছে। আরণ্যকে আপনি আছেন প্রায় 24 বছর ধরে, এবং এই 24 বছরে মোটামুটি সব প্রযোজনাগুলোর সাথেই আপনি যুক্ত আছেন, প্রায় সবগুলোর সাথে। পাশাপাশি আবার ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করছেন। হ্যাঁ, আমি ওই কুরুলুস ওসমানের গেহাতুর চরিত্রে আমি ভয়েস দিয়েছি। এটা অবশ্য এখন অন এয়ার হচ্ছে এনটিভিতে। জি, এটাতে গেহাতুর চরিত্রটা আমার ভয়েসে। আর এশিয়ান টিভিতে একটা সিরিয়াল ছিল, এখনো চলছে বোধহয়, আয়শা মরিয়াম, ওটা রুস্তমের চরিত্রটা ভয়েস দেয়া আমার। মাঝে মাঝে করি আর কি, টুকটাক করি, কিন্তু মঞ্চের কারণে আসলে বাইরের সময় দিতে পারি না। আচ্ছা, এমনি অন্যান্য অভিনয় আর করা হচ্ছে না? অভিনয় আপাতত গত 2 বছর আমার মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তো আমার ক্যান্সার পেশেন্ট ছিলেন, উনি এক্সপায়ার করেছেন অক্টোবরের 4 তারিখে। তো আম্মাকে নিয়ে 2 বছর খুবই ব্যস্ত ছিলাম, অফিস, আবার মঞ্চে রেগুলার প্রত্যেকটা প্রোডাকশনে থাকা, আবার আম্মাকে সময় দেয়া, যে কারণে মিডিয়াতে আসলে একটু কম ছিল। কিন্তু দুরন্ততে একটা কাজ করেছিলাম, বেশ বড় একটা কাজ, 65 পর্বের। এছাড়া আপাতত নাই, আর বিটিভিতে কিছু কাজ গিয়েছে। আচ্ছা, মঞ্চের সাথে যুক্ত হওয়া আসলে কোন ভাবনার জায়গা থেকে, এবং তার কতটুকু আসলে পূরণ হয়েছে? যুক্ত হওয়াটা আসলে দুষ্টামি করতে করতে। আমি বেসিক্যালি আমার খুব শখ ছিল গান গাবো, কিন্তু আমার গানের গলা নাই, গান গাইতে পারি না, যে কারণে দুষ্টামি করতে করতে, বন্ধুর সাথে কথা বলতে বলতে পরে ঠিক আছে চল আমরা মঞ্চে অভিনয় করি। আচ্ছা, এই আশা আস্তে আস্তে পরে আরণ্য কাজ। কোনো প্রত্যাশার জায়গা থেকে আসে না, আমার লাগার জায়গা থেকে আসে। আমার কোনো ধরনের কোনো প্রত্যাশা নাই, মঞ্চে আমাকে কিছু পাইতেই হবে। আমাকে যদি ক্যারেক্টার নাও দেয় তাও আমি দলে যাই। আচ্ছা, সেই ভাবনা বা ভালো লাগার জায়গাতেই মঞ্চে, অন্য কোনো ই নেই। আচ্ছা, মানে প্রতিষ্ঠিত হতে হবে অভিনেতা হিসেবে? প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে আমার কাছে সবসময় মনে হয় যে একজন নির্দেশক আমাকে যে এই ক্যারেক্টারটা দেয়, এটা আমি করতে পারলাম কিনা। আচ্ছা, হ্যাঁ, যেমন আমি যখন রারাং করে মঞ্চ থেকে বের হই, তখন আমার নামই অনেকে জানে না, আমার নাম আপেল, আমাকে ডাকে কাকুনি বলে। ওটাই আমার ভালো লাগা, যে তার মানে হয়তো বা চরিত্রটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটাই সফলতা। ভীষণ ভালো লাগছিল ভাইয়া কথা বলতে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সব শেষে কোম্পানি নাটক, যে আরণ্যকে নতুন নাটক, সেই নাটকটির জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। ঈদের শুভেচ্ছা আপনাকেও, এবং আমার দর্শকদেরকে বলবো, দর্শকরা যদি তারা মনে করেন যে ঈদের বিনোদনটা মঞ্চ নাটকের সাথে থাকবেন, তাহলে অবশ্যই ঈদের দিন থেকে পয়লা বৈশাখ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে কোম্পানি দেখতে আসবেন। খুবই ভালো নাটক, আপনারা এনজয় করতে পারবেন, এবং আপনাদের ভিতরে একটা দায়বদ্ধতাও তৈরি হবে, আমি আশা করি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।
ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।